ক্লাস 12-এর ছাত্রছাত্রী বন্ধুদের জন্য আমরা প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা আদরিনী গল্পটা একদম লাইন ধরে ধরে পড়িয়ে দিচ্ছিলাম। আমরা আগের দুটো পর্বে প্রথম পরিচ্ছেদ এবং দ্বিতীয় পরিচ্ছেদ অলরেডি আলোচনা করেছি। নিয়ম অনুযায়ী আজ তৃতীয় পরিচ্ছেদের আলোচনা করব। একটু মনে করিয়ে দিই, গত দুই পরিচ্ছেদে আমরা কি কি পড়লাম। মুক্তার সাহেব বিয়ে বাড়িতে যাবেন বলে রাজার কাছে হাতি চেয়ে পাঠালেন। রাজা তার অনুরোধ প্রত্যাখ্যান করল। এতে মুক্তার সাহেব অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং ব্যাপারটা তার আত্মসম্মানেও লাগলো। তিনি মরিয়া হয়ে উঠলেন, আমি হাতিতে চেপেই বিয়ে বাড়িতে যাব, নচেৎ যাব না। তিনি কি সত্যি হাতি কিনতে পারলেন? যদি কিনে থাকেন, কার কাছ থেকে কিনলেন, তারপর কি ঘটলো, সেটাই তৃতীয় পর্ব মানে আজকের এই পর্বে আমরা দেখব। তাহলে একটুও কথা বলছি না, ঝটপট চলে যাচ্ছি মূল আলোচনাতে। একটা অনুরোধ, যারা আগের দুটো পর্ব মিস করে গেছো, ফার্স্ট কমেন্টে লিংক রইল, এখানে ক্লিক করে প্রথম দুটো পর্ব অবশ্যই দেখে নিও। আদরিনী গল্পের তৃতীয় পরিচ্ছেদ। শহর হইতে 2-3 ক্রোশের মধ্যে, ক্রোশ হচ্ছে দূরত্ব মাপার একক, যেমন মাইল, কিলোমিটার, এই রকম। শহর থেকে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হস্তি ছিল, হাতি ছিল। সেই রাত্রেই জয়রাম তত্তৎ অর্থাৎ সেই স্থানে লোক পাঠাইয়া দিলেন, যদি কেহ হস্তি বিক্রয় করে তবে কিনিবেন। রাত 2 প্রহরের সময়, এখানে 1 প্রহর মানে 3 ঘন্টা, এখানে 2 প্রহর বলতে রাত 9টা থেকে 12টা এর মধ্যে সময়কে বোঝানো হয়েছে। একজন ফিরিয়া আসিয়া বলিলেন, বীরপুরের উমাচরণ লাহিড়ির একটি মাদি হাতি, অর্থাৎ মাদি মানে মেয়ে হাতি আছে, এখনো বাচ্চা, বিক্রি করবে, কিন্তু বিস্তর দাম চায়। কত? 2000 টাকা। খুব বাচ্চা না, সবারই নিতে পারবে না, এতে করে সবারই করা যাবে, এতে লোকজন নিয়ে এ যাতায়াত করতে পারবে। কুছ পরোয়া নেই, তাই কিনবো। এখনই তুমি যাও, কাল সকালেই যেন হাতি আসে, লাহারি মশাইকে আমার নমস্কার জানিয়ে বলো হাতির সঙ্গে কোনো বিশ্বস্ত কর্মচারী পাঠিয়ে দেন, হাতি দিয়ে টাকা নিয়ে যাবে। পরদিন বেলা 7টার সময়, এই টাইমটা মনে রাখবে কটায়, হস্তিনী আসিল, সেই মেয়ে হাতিটি এলো, তাহার নাম আদরিনী। এবার তোমরা বুঝতে পারলে গল্পের নাম কার নামে। লাহিড়ী মহাশয়ের কর্মচারী রীতিমতো স্ট্যাম্প কাগজে, স্ট্যাম্প পেপার থাকে, তাতে রসিদ লিখিয়া দিয়া 2000 টাকা লইয়া প্রস্থান করিলেন, অর্থাৎ একদম স্ট্যাম্প পেপারে লিখিত পড়িত করে হাতি বিক্রি করে টাকা নিয়ে আর কি সেই ব্যক্তি চলে গেলেন। বাড়িতে হাতি আসিবা মাত্র পাড়ার তাবৎ বালক বালিকা আসিয়া বৈঠকখানার উঠোনে ভিড় করিয়া দাঁড়াইল। বাড়িতে হাতি এসেছে, পাড়ায় যত ছোট ছোট বাচ্চা আছে সবাই বৈঠকখানার উঠোনে এসে ভিড় করে দাঁড়ালো। 2-1 জন অশিষ্ট মানে অসভ্য, শান্তশিষ্ট নয়, এই রকম বালক, এই রকম কিছু বাচ্চারা সুর করিয়া বলিতে লাগিল, হাতি তোর গোদা পায়ে নাতি, হাতি তোর ওই মোটা মোটা পায়ে দেব লাথি। বাড়ির বালকেরা ইহাতে অত্যন্ত ক্রুদ্ধ হইয়া উঠিল এবং অপমান করিয়া তাহাদিগকে বহিষ্কৃত করিল। পাড়ার সেই সব অশিষ্ট ছেলেদের বাড়ির ছেলেরা তারা খুব খেপে গেল, কি আমাদের বাড়িতে হাতি এসেছে আর এই পাড়ার ছেলেরা তার পায়ে লাথি মারবে বলছে। সেই দুষ্টু বাচ্চাদের তাড়িয়ে দিল। হস্তিনী গিয়া অন্তপুর দ্বারের নিকট দাঁড়াইল। অন্তপুর দ্বার মানে বাড়ির ভিতরের দরজা, একদম বাড়ির ভিতরের যে মেইন গেট, তার সামনে দাঁড়ালো। মুখুজ্জে মশাই বিপত্নিক, বিপত্নিক মানে তার পত্নী বা তার স্ত্রী মারা গেছে, তার জ্যেষ্ঠা পুত্রবধূ, তার বড় ছেলের বউ অর্থাৎ বড় বৌমা একটি ঘটিতে জল লইয়া সভয় পদক্ষেপে বাহির হইয়া আসিলেন। দেখো, হাতির সামনে যাচ্ছে, তুলে আছাড় মানে না, কি করে, ভয় আছে, তাই জ্যেষ্ঠা পুত্রবধূ, বড় পুত্রবধূ ভয়ে ভয়ে ঘটি হাতে হাতির কাছে এলো। কম্পিত হস্তে, কাপা কাপা হাতে তাহার পদ চতুষ্টয়ে অর্থাৎ হাতির 4 পায়ে সেই জল একটু ঢালিয়া দিলেন। মাহুতের ইঙ্গিতানুসারে, মাহুতের ইঙ্গিত দেওয়া মাত্রই, মাহুত মানে যে হাতি চালায়, আদরিনী তখন জানু পাতিয়া বসিলেন। মাহুতের ইঙ্গিত পেয়েই হাতি জানু মানে হাঁটু পেতে কিন্তু বসে পড়ল। বড় বধূ তৈল ও সিঁদুরে তাহার ললাট রঞ্জিত করিয়া দিলেন। হাতির কপাল, ললাট মানে কপাল, তিনি তেল সিঁদুর দিয়ে রাঙিয়ে দিলেন। ঘন ঘন শঙ্খধ্বনি হইতে লাগিল।
আবার দাঁড়াইয়া উঠিলেন, একটা ধামায় ভরিয়া আলো চাল মানে আতপ চাল, কলা ও অন্যান্য মাঙ্গল্য দ্রব্য তাহার সম্মুখে রক্ষিত হইল। মানে মাঙ্গলিক খাবার, পুজো টুজো দেওয়া, প্রসাদ টোসাদ আর কি, এইরকম যা হাতি খেতে পারে সেইগুলো একটা ধামায় ভরে হাতির সামনে রাখলো। সুর দিয়া তুলিয়া তুলিয়া কতক সে খাইলো, অধিকাংশ ছিটাইয়া দিল। হাতি সুর দিয়ে ওই আলো চাল টাল, আতপ চাল টাল কিছুটা খেলো, আর বাদ বাকি ছিটিয়ে টিটিয়ে নষ্ট করলো। এই রূপে বরণ সম্পূর্ণ হইলে রাজহস্তির জন্য সংগ্রহিত সেই কদলী কাণ্ড অর্থাৎ কলা গাছের গোড়া, কলার থোড় আর বৃক্ষ শাখা অর্থাৎ গাছের ডালপালা আদরিণী ভোজন করিতে লাগিল। নিমন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জ হইতে ফিরিবার পরদিন বিকেলেই মহারাজ নরেশচন্দ্রের সহিত মুখোপাধ্যায় মশাই সাক্ষাৎ করিতে গেলেন। বিয়ে বাড়ি থেকে ফিরে আসার পর সেই দিনই বিকেল বেলাতে, মানে ফেরবার পর বিকেল বেলাতে মহারাজ নরেশচন্দ্রের সঙ্গে মুখুজ্জে মশাই দেখা করতে গেলেন। বলা বাহুল্য হস্তিপীঠে আরোহণ করিয়াই গেলেন। মানে এটা বলাই বাহুল্য, মহারাজ নরেশচন্দ্র তাকে হাতি দেয়নি, তাই মহারাজকে দেখানোর জন্য তিনি হাতির পিঠে করেই মহারাজের সঙ্গে দেখা করতে গেলেন। মহারাজের দ্বিতল মানে দুই তলাওয়ালা বৈঠকখানার নিম্নে আর কি নিচে বিস্তৃত প্রাঙ্গণ, মানে অনেকটা ছড়ানো উঠোন, প্রাঙ্গণের অপর প্রান্তে প্রবেশের সিংহদ্বার, অর্থাৎ উঠোনের অন্যদিকে মেইন গেট, সিংহদ্বার। বৈঠকখানায় বসিয়া সমস্ত প্রাঙ্গণ এবং সিংহদ্বারের বাহিরে অনেক দূর অবধি মহারাজের দৃষ্টিগোচর হইয়া থাকে। মানে এমনভাবে বৈঠকখানা বানানো, মহারাজ বসে থাকলে তিনি উঠোনের সামনে যে মেইন গেট, সেই গেটের থেকে অনেক দূর পর্যন্ত তিনি কিন্তু দেখতে পারেন। রাজ সমীপে উপনীত হইলে মুখোপাধ্যায় মশাই তাহাকে আশীর্বাদ করিয়া আসন গ্রহণ করিলেন। রাজার সামনে গিয়ে যেহেতু জয়রাম মুখোপাধ্যায় একটু বয়স্ক, তিনি রাজাকে আশীর্বাদ করে তিনি আসন গ্রহণ করলেন। মোকদ্দমা ও বিষয় সংক্রান্ত দুই চার কথার পর, মানে তাদের মামলা কেস এই সমস্ত নিয়ে, জায়গা জমি এইসব নিয়ে দুইজনে দু চার কথা বলার পর মহারাজ জিজ্ঞাসা করিলেন, মুখুজ্জে মশাই, ও হাতিটি কার? মুখুজ্জে মশাই বিনীতভাবে বলিলেন, আগে হুজুর বাহাদুরেরই তো হাতি, মানে আপনারই তো হাতি হুজুর। মহারাজ বিস্মিত হইয়া বলিলেন, আমার হাতি? কই, ও হাতি তো আমি কোনোদিন আমি দেখিনি, কোত্থেকে এলো? আগে বীরপুরের উমাচরণ লাহিড়ীর কাছ থেকে কিনেছি। অধিকতর বিস্মিত হইয়া রাজা বলিলেন, আপনি কিনেছেন? আগে হ্যাঁ। তবে বললেন আমার হাতি? বিনয় কিংবা শ্লেষ ঠিক বোঝা গেল না। মানে এই যে রাজা যখন বললেন আপনি বলছেন এটা আমার হাতি কেমন করে, এর উত্তরে মুখুজ্জে মশাই যে উত্তরটা দিলেন সেটা কি তিনি বিনীতভাবে দিলেন, নাকি একটু টোন কেটে টিটকেরি কেটে শ্লেষ অর্থাৎ একটু ব্যঙ্গ করে বললেন, সেটা বোঝা গেল না। একটু মৃদু হাস্য করিয়া জয়রাম বলিলেন, যখন হুজুর বাহাদুরের দ্বারাই প্রতিপালিত হচ্ছি, আমি যখন আপনার, তখন ও হাতিটি আপনার বইকার? বলছে যখন আমি আপনার টাকা পেয়ে, আপনার দেওয়া টাকাতে প্রতিপালিত হই, আমি বেঁচে আছি, আমি যখন আপনার সেবক, আমার হাতিও তো আপনার। সন্ধে পর গৃহে ফিরিয়া বৈঠকখানায় বসিয়া সমবেত বন্ধু মণ্ডলীর নিকট মুখোপাধ্যায় এই কাহিনী বিস্তৃত করিলেন। মানে তিনি বাড়িতে ফিরে বৈঠকখানায় সবার কাছে তিনি বললেন, যে রাজা আমাকে হাতি দেয়নি, আজকে তাকে এইভাবে জবাব দিয়ে এসেছি। হৃদয় হইতে সমস্ত ক্ষোভ ও লজ্জা আজ তাহার মুছিয়া গেল। কারণ তিনি খুব দুঃখ পেয়েছিলেন, তিনি লজ্জিত হয়েছিলেন, তিনি নিজের প্রতি খুব আর কি তার লজ্জা লাগছিল, ছি রাজা আমায় হাতি দিল না। কয়েকদিন পরে আজ তাহার সুখ নিদ্রা হইল, অর্থাৎ তিনি তার অপমান, তার যে খারাপ লাগা, তার আর কি একটা তার বিরুদ্ধে তিনি একটা প্রতিবাদ করতে পেরেছেন, তিনি তার উপযুক্ত জবাব মহারাজকে দিতে পেরেছেন, এইটা ভেবে আজকে কিন্তু তার সুখ নিদ্রা হলো, অর্থাৎ তার রাতের ঘুমটা দারুণ হলো। এই ছিল আজকের সম্পূর্ণ আলোচনা। ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই লাইক করো, আর ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করতে একেবারে ভুলো না। আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলো না, যাতে আমি বুঝতে পারি যে তোমরা গল্পটা কতটা বুঝলে বা মনোযোগ দিয়ে শুনলে। যে মুক্তার সাহেব কত টাকার বিনিময়, অর্থাৎ কত টাকা দিয়ে হাতি বা আদরিণীকে কিনেছিলেন, এই উত্তরটা আমাকে কমেন্টে লিখে জানিও। আগামী 3-4টি পর্বের মধ্যে গল্পটা আমরা সম্পূর্ণ পড়িয়ে দেব। তোমাদের জন্য একটা বিশেষ ঘোষণা, যারা আমার কাছে অনলাইনে পড়তে চাইছিলে তোমাদের জন্য কিন্তু অনলাইন ব্যাচ চালু আছে। গুগল প্লে স্টোর থেকে সম্রাট এক্সক্লুসিভ অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে সেখানে তোমরা আমার কাছে অনলাইনে পড়তে পারো।
একবারই একটা ছোট্ট পেমেন্ট করতে হবে, 1 বছরের জন্য, 2টো সেমিস্টারের জন্য এক জায়গাতে তোমরা আমার কাছে পড়তে পারবে। যারা মনে করছো যে আমি যেখানে পড়ছি অফলাইনে সন্তুষ্ট, স্কুলের ক্লাসে সন্তুষ্ট, তাদের অনলাইনে যুক্ত হওয়ার দরকার নেই। তোমরা অ্যাপটা ডাউনলোড করতে পারো। অ্যাপে কিন্তু ফ্রি মেটেরিয়ালস আছে, যেমন ফ্রি ভিডিও, ফ্রি অনলাইন মক টেস্ট, এমনকি আগামীতে আরো নতুন নতুন জিনিস যোগ হবে। মোটামুটি তোমরা ধরে রাখতে পারো জুন মাসের 15-20 তারিখের মধ্যে অনেক নতুন জিনিস ফ্রি মেটেরিয়ালস হিসেবে আমাদের অ্যাপে কিন্তু আসতে চলেছে। সবাইকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করলাম।